লাইনটা দিয়ে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের সম্ভাবনা ক্লাসে। তোমরা সবাই যুক্ত হও, আমি তোমাদের জন্য একটু অপেক্ষা করি। এখানে একটু ইয়েটা দিয়ে দাও তো, ঠিক আছে কি? নেটটা একটু দাও তো এখানে, বিপি অনলাইনটা। আচ্ছা, স্ক্যান না। যারা পাইনি মনে হয়। আরে এটা কোনটা, ও পাশেটা নাকি এটা? এসে এসে ওকে, যারা সালাম দিচ্ছ প্রত্যেকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করছি তোমরা অনেক ভালো আছো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে সম্ভাবনা, এই চ্যাপ্টারটা নিয়ে। তো মোটামুটি আমরা এটা দুইটা ক্লাস নিব সম্ভাবনার উপরে। তো আজকে একটা ক্লাস, দেন আগামী একটা ক্লাস হবে। তো আশা করছি সব কিছু ঠিকঠাক আছে, নেটওয়ার্ক থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক আছে। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। তোমরা দ্রুত একটু চলে এসো। আমি এখানে ছোটোখাটো একটা কাজ করে ফেলি। সেটিংস, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। এখন যদি নেওয়া যায়, আই তাও এটা আসতেছে কেন? ব্ল্যাক তো মাত্রই করলাম। সেটিংস, ডিফল্ট কালার, ডিফল্ট ড্রয়িং কালার। ওকে, চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করে দিই। তো আজকে হচ্ছে আমাদের কি সম্ভাবনা, এই চ্যাপ্টারটি, এবং এই সম্ভাবনার উপর আজকে আমরা হচ্ছে প্রথম ক্লাস করব, তাই না? তো প্রথমে আমাদের আসলে সম্ভাবনা সম্পর্কে বেশ কিছু একটা আইডিয়া নিতে হবে। হ্যাঁ, তো আমার এখানে কি কয়েন আছে? কয়েন নেই, আমি একটা কয়েন জোগাড় করি। তোমার কোনো কয়েন আছে? পয়সা? হ্যাঁ পয়সা, কয়েন কয়েন আছে, পয়সা দেখো দেখি তোমার মানি ব্যাগে। ও, আমার ব্যাগেই আছে, আমার ব্যাগটা আনে দিও। না, এক ক্লাসে শেষ করব না, আমরা আমরা এটা দুই ক্লাসে নিয়ে যাব, ঠিক আছে? আমরা এটার উপরে দুটা ক্লাস নিব। এক ক্লাসে হয়তো বা করা পসিবল হতো, কিন্তু আমি দুইটা ক্লাসে নিব। আমার ব্যাগটা দাও তমাল। ওকে, আমি কয়েন আনতে গেছিলাম।
পেয়েছি। তো প্রথমত হচ্ছে আসলে সম্ভাবনা কাকে বলে। সম্ভাবনা কাকে বলে, দেখো আমরা কিন্তু যারা ছেলেরা আছি, তো তারা কিন্তু ক্রিকেট বলো ফুটবল বলো এগুলো কিন্তু আমরা খেলি, সরাসরি আমরা অংশগ্রহণ করি। বাট মেয়েরা হচ্ছে খেলা দেখে, বা তারা কিন্তু টসটা দেখে, তাই না? যখন রেফারি ভাবে টস করে বা আম্পায়ার যখন টস করে, তখন আসলে হেড উঠে নাকি টেল উঠে কিন্তু আমরা বলতে পারি না। তার মানে যখন বাংলাদেশ টিম যদি কখনো বলে যে আমরা আমি টেল নিচ্ছি, তো আমরা কিন্তু এখানে একটু আশঙ্কা থাকি যে আসলে টসের মধ্যে বাংলাদেশ জিতে নাকি হারে। তার মানে ঘটনাটা কী ঘটতেছে, যে টেল মানে বাংলাদেশ টিমের সাকিব আল হাসান যে বললো আমি টেল নিব, টেল আমি নিলাম। তো আমাদের একটা আশঙ্কা থাকে না যে আসলে টেল উঠবে নাকি উঠবে না, মানে আসলে এই ঘটনাটা ঘটবে নাকি ঘটবে না, এরকম কি আমাদের মধ্যে একটা কি কনফিউশন ক্রিয়েট হয় না? তো এটাকে আমরা বলতেছি কি বলতো, সম্ভাবনা। তো এখানে এটাই বলতে, দেখো কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না, তার গাণিতিক পরিমাপটাকে আমরা বলে থাকবো কি বলতো, সম্ভাবনা বলে থাকবো। তো এটাই আর কি, যে আমি একটা কয়েন টস করব, তো এখানে আসলে শাপলা উঠবে নাকি বঙ্গবন্ধু উঠবে, তো এখানে একটা সম্ভাবনা চলে আসতেছে যে হবে নাকি হবে না। তো এটাকেই বলা হচ্ছে কি বলতো, সম্ভাবনা বলা হচ্ছে। যেমন অনেক সময় তুমি পরীক্ষা দাও, পরীক্ষাতে তুমি আসলে A+ পাবা নাকি পাবা না, একটা আশঙ্কার মধ্যে থাকো, তার মানে এখানে একটা সম্ভাবনা চলে আসে। সো ম্যাক্সিমাম সব কিছুতে সম্ভাবনা চলে আসে, মানে একদম নিশ্চিত করে ঘটনা কিন্তু খুবই কম আছে। যেমন সূর্য কি পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা একদম কিন্তু বলা যায় ইউনিভার্সাল একটা ট্রুথ, এইটা একদম সত্য কথা। তো এখানে কোনো সম্ভাবনা নাই। বাট আমাদের ম্যাক্সিমাম প্রত্যেকটা কাজেই কিন্তু একটা করে সম্ভাবনা থাকে। আমাদের সফলতা বলো, আমাদের ব্যর্থতা বলো, সবগুলোতে কিন্তু সম্ভাবনা জড়িত থাকে। হ্যাঁ, তো সেই সম্ভাবনা নিয়ে আজকে আমরা হচ্ছে কথাবার্তা বলবো। দৈব পরীক্ষা, তো সম্ভাবনা কখনো তোমাকে বলবে না যে সম্ভাবনার সংজ্ঞা লিখো। হ্যাঁ, এরপর আসে দৈব পরীক্ষা। তো দৈব পরীক্ষা আসলে কি, দেখো কি বলছে, যখন কোনো পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে, কিন্তু কোন পরীক্ষাটি কোনো একটি নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না, তাকে দৈব পরীক্ষা বলা হয়। যেমন দেখো, যে আমরা আবারও যদি একটা কয়েন নেই হাতে, তো এখানে কি আছে, শাপলা আর মানুষ আছে। বাট দুঃখের ব্যাপার হচ্ছে আমারটাতে আছে হচ্ছে বাংলাদেশ ব্যাংক আছে আর হচ্ছে বঙ্গবন্ধু আছে, শাপলা নাই। হ্যাঁ, তো আমি জানি টস করার আগে আমি জানি যে হয় এখানে বাংলাদেশ ব্যাংক মানে টস করার আগে আমি ঘটনাগুলো জানি যে এখানে বাংলাদেশ ব্যাংক আছে আর বঙ্গবন্ধু আছে। কিন্তু আসলে টস করার পরে, দৈব পরীক্ষা করার পরে, এটাকে টসটাকে দৈব পরীক্ষা বলতেছে, এই দৈব পরীক্ষার পরে আসলে কি ঘটনা ঘটবে এটা আমি জানি না। হ্যাঁ, তো দেন পুরো ঘটনাকে কি বলা হচ্ছে, দৈব পরীক্ষা বলা হচ্ছে। যে ঘটনাটা ঘটার আগে আমি সব কিছু জানি, বাট ঘটনাটা ঘটার পরে মানে টস করার পরে কি ঘটবে এটা আমি জানি না, এটাকে বলা হচ্ছে কি দৈব পরীক্ষা। যেমন দেখো, যে তুমি পরীক্ষা দিতে যাওয়া, তুমি জানো সম্ভাবনা চ্যাপ্টার থেকে অঙ্ক আসবেই, কিন্তু তুমি এটা জানো না যে আসলে কোন অঙ্কটা আসবে। তাহলে এটাই হচ্ছে কি বলতো, দৈব পরীক্ষা। হ্যাঁ, তা আমরা একটা জিনিস বুঝে গেলাম, অনেক সময় এটা চায় যে দৈব পরীক্ষা বলতে কি বুঝো, তো আমরা বলে দেবো দৈব পরীক্ষা বলতে আমরা আসলে এটাকে বুঝি। এরপরে উদাহরণ, যেমন দেখে যে মুদ্রা নিক্ষেপ, ছক্কা নিক্ষেপ। তোমরা সবাই লুডো খেলো না গ্রামাঞ্চলে? হ্যাঁ, শহরেও খেলে। হ্যাঁ, তোমাদের সৈকত ভাই লুডোর খুব ফ্যান, বলে যে লুডো খুবই পারে, কিন্তু যখন লুডো খেলতে যায় তখন আসলে ডাব্বা, হ্যাঁ আর কিচ্ছু পারে না। তো যাই হোক, এই ছক্কা নিক্ষেপ এখানেও কিন্তু আসলে আমরা একটা সম্ভাবনা পাই যে 6 উঠবে কিনা। হ্যাঁ, 6 উঠবে কিনা। আবার যখন আমরা সাপের ইয়াটা খেলি, তো তখন সেখানে কি লাগে, পুক পুক নাকি পুট বলে, ওটা লাগে, তাই না? তো এগুলো আর কি মানে ঘটবে নাকি ঘটবে না, এটা আসলে একটু আমাদের আশঙ্কার মধ্যে ফেলে দেয়। তো এগুলোকে আমরা বলে থাকি কী বলতো, দৈব পরীক্ষা বলে থাকি। তারপরে ঘটনা, কোনো পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে ঘটনা বলা হয়। তো ঘটনা মানে আসলে তোমার কি কি ঘটনা ঘটতে পারে, হ্যাঁ সেগুলোকে আমরা নর্মালি ঘটনা বলতেছে। তো এটা আসলে বোঝানোর মতো কিছু নাই। এবার হচ্ছে সমসম্ভাব্য ঘটনা। যদি কোনো পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান হয় এবং একটি অপরটির চেয়ে বেশি বা কম সম্ভাব্য না হয়, তবে ঘটনাগুলোকে সমসম্ভাব্য ঘটনা বলা হয়। তো অনেকে বলে এটা আবার কী জিনিস, বলছি হেড আর টেল আসার সম্ভাবনা হচ্ছে 50-50। মানে তুমি একটু চিন্তা করে দেখো, যে একটা কয়েনের মধ্যে, হ্যাঁ এই পয়সাটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, একটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু আছে। তো আমি যখন এটাকে নিক্ষেপ করব, তখন ঘটনাগুলো ঘটার সম্ভাবনা কি 50% করে না? কারণ দুইটা ঘটনা আছে, হয় এই ঘটনাটা ঘটবে নাহলে কি অপর পিঠে ঘটনাটা ঘটবে। তার মানে দুইটা ঘটনায় কি 50% 50% না? মানে ব্যাপারটা তো এরকম না যে একটা ঘটনা ঘটার সম্ভাবনা বেশি আর একটা ঘটনা ঘটার সম্ভাবনা কম, এরকম তো নাই। দুইটা হচ্ছে 50-50 চান্স আছে। তো যেহেতু দুটারই 50-50 চান্স আছে, এই জন্য বলা হচ্ছে কি বলতো, সমসম্ভাব্য ঘটনাবলী বলা হয়। হ্যাঁ, যে দুইটা ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে সমান সমান। তো এই জন্য এটাকে কি বলা হচ্ছে বলতো, সমসম্ভাব্য ঘটনা বলা হচ্ছে।
পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি। এটাও সেম জিনিস, যে বিচ্ছিন্ন ঘটনা আবার কি, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে তাহলে নিজে বুঝতে পারবা। সাপোজ ধরুন যে আমি এই মুদ্রাটা নিক্ষেপ করছি, হ্যাঁ, আমি এই মুদ্রাটা নিক্ষেপ করলাম, ঘটনা কয়টা আসবে? একটা আসবে। তাই ঘটনাটা কি করতে পারে? হয় বাংলাদেশ ব্যাংক, নাহলে বঙ্গবন্ধু, তাই না? যে কোনো একটা ঘটনা তো আসবে। একটা ঘটনা যদি ঘটে যায়, তাহলে অপর ঘটনাটি কখনো ঘটার সম্ভাবনা আছে? তুমি কি চিন্তা করো, একটা ঘটনা ঘটে গেছে, সাপোজ আমি এখানে বাংলাদেশ ব্যাংক পাইছি, তাহলে কি এখানে আর অন্য কোনো ঘটনা ঘটবে? যদি আমি একবার টসটা নিক্ষেপ করে একদম হাতে নিয়ে নিচ্ছি, তাহলে এখানে আমার বাংলাদেশ ব্যাংকে তো আসছে, অন্য কি ঘটনা ঘটবে? ওর তো হচ্ছে না, অন্য ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই, যে কোনো একটা ঘটনাই ঘটবে। তো এখানে এটাই বলতেছে, দেখো যে কোনো পরীক্ষায় যদি একটা ঘটনা ঘটলে অন্যটি অথবা অন্য ঘটনাগুলো না ঘটতে পারে, তখন উক্ত ঘটনাগুলোকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলা হয়। তুমি যখন একটা ছক্কা নিক্ষেপ করবা, যখন একটা ছক্কা নিক্ষেপ করলা, তুমি 6 পাইছো, তো এখানে কি আর বাকি ঘটনাগুলো কি ঘটতেছে? 1 2 3 4 5 আছে, ওগুলো কি ঘটতেছে? উঠতেছে না, ঘটতেছে না। তাহলে এই যে একটা ঘটনা ঘটতেছে কিন্তু বাকি ঘটনাগুলো ঘটতেছে না, এটাকে বলা হয় কি বলতো? বিচ্ছিন্ন ঘটনা। এই যে একটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করলে হেড আসা বা টেল আসা দুটি বিচ্ছিন্ন ঘটনা, দুটা হলে বিচ্ছিন্ন ঘটনা, একটা ঘটলে আরেকটা ঘটার সম্ভাবনা নাই, একটাই ঘটবে। ঠিক আছে, এটাকে বলা হয় কি বলতো? বিচ্ছিন্ন ঘটনা। এবার হচ্ছে অনুকূল ফলাফল কী জিনিস? হ্যাঁ, অনুকূল ঘটনা, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের অনুকূল ঘটনা নিয়ে আমাদের সম্ভাবনার অঙ্কগুলো করতে হবে। অনুকূল ঘটনা মানে সহজ বাংলা কথা হচ্ছে, তুমি যে ঘটনাটা দেখতে পাও সেটা হচ্ছে অনুকূল ঘটনা। কোনটা আমি দেখতে পাই? সাপোজ তুমি যে আবারও মুদ্রা নিক্ষেপ করো, মুদ্রা নিক্ষেপ করার পরে তুমি দেখলা যে একটা ঘটনা ঘটছে, সেটা তোমার বাংলাদেশ ব্যাংক করছে, তাহলে এটা হলো তোমার অনুকূল ঘটনা। মানে তুমি যে ঘটনাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার অনুকূল ঘটনা। এখানে কি বলছে? কোনো পরীক্ষায় একটা ঘটনার সপক্ষে ফলাফলগুলো হলো ওই ঘটনার অনুকূল ফলাফল। তার মানে অনুকূল ঘটনা বলতে আসলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের অনুকূল ঘটনা। আরও অনেকগুলো ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, কিন্তু আমি দেখতে পারতেছি হয় ছক্কা উঠছে অথবা এখানে হেড বা টেল উঠছে, যে কোনো একটা ঘটছে, তো ওটাকে আমরা বলতেছি কি বলতো? অনুকূল ঘটনা। ঠিক আছে, এবার সে নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র আসলে কি? একদম সিম্পল কথা, যে আবারও বলতেছি যে আমাদের এই যে একটা মুদ্রা আছে, এই মুদ্রাটা কয়টা ঘটনা? ভাই দুইটা ঘটনা, একটা হেড টেল। আমরা এটাকে ওই শাপলা টাপলা দিয়ে বলতেছি না, আমরা বললাম হেড আর টেল। তার মানে একটা মুদ্রাকে তুমি যদি নিক্ষেপ করো, তাহলে তুমি পাবা হচ্ছে কি বলতো? হেড অথবা কি বলতো? টেল পাবা। হেড অথবা কি পাবা? টেল পাবা। আচ্ছা, আমি আগে সেকেন্ড ব্র্যাকেট দিছি, আগে সেকেন্ড ব্র্যাকেট দিব না, আগে জিনিসটা বুঝাই। আমি পাবো কি বলতো? হেড পাবো, আর নাহলে কি পাবো? টেল পাবো। তাহলে কি বলছে দেখো, কোনো দৈব পরীক্ষার সম্ভাব্য, দৈব পরীক্ষা মানে কি একটু আগে দেখছি কিন্তু, যে কোনো একটা ঘটনা ঘটার পূর্বে আমি জানি যে কী কী ঘটনা ঘটতে পারে, তো ওই যে কী কী ঘটনা ঘটতে পারে ওগুলো নিয়ে হচ্ছে আমরা কি বলছি বলতো? দৈব পরীক্ষা বলছি। তাহলে এই যে একটা দৈব পরীক্ষার মধ্যে আমরা যে ঘটনাগুলো আগে থেকে জানবো, যেখানে হেড আছে আর টেল আছে, তাহলে ওগুলোকে নিয়ে যদি আমরা একটা সেট তৈরি করি, যদি একটা সেট তৈরি করি, তাহলে তাকে বলা হয় কি বলতো? নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র। মনে রাখবা, যদি কখনো তোমাকে তারা নমুনা ক্ষেত্র বের করতে বলে, তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। অবশ্যই কি ব্র্যাকেট দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তোমাকে বলতে পারে যে একটা ছক্কার, এটা মুদ্রা, হ্যাঁ এটা মুদ্রা, তোমাকে বলতে পারে একটা ছক্কার তুমি হচ্ছে কি করবা? নমুনা ক্ষেত্র বের করবে। একটা ছক্কার একবার নিক্ষেপ করছো, এখন তুমি তার নমুনা ক্ষেত্র বের করো, তখন তুমি বলবা 1 2 3 4 5 6, 8টা ঘটনা ঘটবে না, তাই না? তার মানে এটাকে অবশ্যই তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, নমুনা ক্ষেত্র। এবার আসি নমুনা বিন্দু। নমুনা বিন্দু মানে হচ্ছে, এই দেখো তো নমুনা ক্ষেত্রের মধ্যে যে এক একটা যে ঘটনা আছে না, এই প্রত্যেকটা ঘটনাকে বলা হয় নমুনা বিন্দু। যেমন হেড একটা নমুনা বিন্দু, টেল একটা নমুনা বিন্দু, তারপর এখানে 1 একটা নমুনা বিন্দু, 2 একটা নমুনা বিন্দু, এই প্রত্যেকটাকে হচ্ছে এক একটা কি বলা হয়? নমুনা বিন্দু বলা হয়। এখানে এটাই বলা হয়েছে, দেখো যে একবার একটা মুদ্রা নিক্ষেপ করলে হেড আর টেল প্রত্যেকটা হচ্ছে এক একটি নমুনা বিন্দু। তাহলে আমরা বলতে পারি যে 1 হচ্ছে একটা নমুনা বিন্দু, 1 হচ্ছে একটা নমুনা বিন্দু। তারপর তুমি একই রকমভাবে 2 বলতে পারো, 3 বলতে পারো, যে কোনো একটা সংখ্যাকে তুমি কি বলতে পারো? নমুনা বিন্দু বলতে পারো। তবে একই রকমভাবে এখানে হেড আর টেলকে তুমি কি বলতে পারো? নমুনা বিন্দু বলতে পারো, নমুনা বিন্দু। আলাদা আলাদা করে যদি তুমি লেখো, তাহলে তুমি তাদের নমুনা বিন্দু বলবা। আর নমুনা বিন্দু বলার সময় কখনো কোনো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা না। সিম্পল, হেড হচ্ছে একটা নমুনা বিন্দু, টেল হচ্ছে একটা নমুনা বিন্দু, 1 হচ্ছে একটা নমুনা বিন্দু, 2 হচ্ছে একটা নমুনা বিন্দু, এভাবে বলবো। ঠিক আছে, লাস্ট হচ্ছে আমাদের সম্ভাবনা সূত্র কি? সূত্র হচ্ছে উপরে হচ্ছে অনুকূল ঘটনা আর নিচে হচ্ছে আমাদের মোট ঘটনা। হ্যাঁ, এখন তোমরা একটু বলো তো, মানে যতটুকু আমি তোমাদের বুঝিয়েছি, তোমরা আসলে এই টপিকগুলো বুঝতে পারছো কিনা? আচ্ছা, আমাদের সম্ভাবনা ক্লাসটা মিস হয়েছিল, এই জন্য আর কি আমরা সম্ভাবনাটা নিয়ে নিচ্ছি। আর সম্ভাবনা আরেকটা ক্লাস নেওয়া হবে এক্সট্রা টাইমে,
সম্ভাবনা আমি জানি না একটা ক্লাস দিছে কেন, আমার জানার মধ্যে 2টা ক্লাস দেওয়ার কথা। আর দ্বিপদী বিস্তৃতিটা নেওয়ার কথা ছিল, কিন্তু তোমার যে তোমার সম্ভাবনা তো আসলে মিস হয়ে গেছে, এই জন্য এইখানে দ্বিপদীর জায়গায় সম্ভাবনা নেওয়া হচ্ছে। ঠিক আছে, ওকে। ক্লিয়ার, ওকে। এবার চলে আসি আমরা যে সম্ভাবনার সূত্র কি। সম্ভাবনার সূত্র কি? সম্ভাবনার সূত্র হচ্ছে উপরে হচ্ছে অনুকূল ঘটনা, উপরে কি অনুকূল ঘটনা, অনুকূল ঘটনা, আর নিচে হচ্ছে কি বলতো মোট ঘটনা, অনুকূল ঘটনা আর মোট ঘটনা। এ হচ্ছে আমাদের সম্ভাবনার সূত্র। ঠিক আছে, অনুকূল ঘটনা বাই মোট ঘটনা, সম্ভাবনা সূত্র। এই সূত্র বা সিম্পল একটা সূত্র, এই সূত্র দিয়ে আমরা সব ধরনের অঙ্ক সলভ করে ফেলতে পারবো। এই অঙ্ক দিয়ে আমরা সব ধরনের, এই সূত্র দিয়ে আমরা সব ধরনের অঙ্ক সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, তো প্রথমে আমরা চলে আসবো হচ্ছে টাইপ 1। টাইপ 1টা থেকে তুমি দেখবো প্রচুর অঙ্ক আসে। তো টাইপ 1টা হচ্ছে আমাদের কি বলতো মুদ্রা সংক্রান্ত। টাইপ 1টা আমাদের কি মুদ্রা সংক্রান্ত। হ্যাঁ, এখান থেকে এটাকে নিচে পাঠাবো। সো অ্যাক্টিভ কিওয়ার্ড অব্র মাউস সেটিংস, গেল কথা, আচ্ছা থাক, উপরে থাকার ইচ্ছা আছে থাকুক। আচ্ছা, প্রথমে আমরা চলে আসলাম মুদ্রা সংক্রান্ত। তো মুদ্রা মানে তো আমরা বুঝছি কয়েন, বাংলাতে আমরা পয়সা বলি, তাই না? আচ্ছা, তো প্রথমে যদি মুদ্রা সংক্রান্ত, তো মুদ্রা সংক্রান্তের ক্ষেত্রে আমরা একই রকমভাবে বলবো যে উপরে হচ্ছে আমাদের অনুকূল ঘটনা আর নিচে হচ্ছে আমাদের কী বলতো মোট ঘটনা। উপরে হচ্ছে অনুকূল ঘটনা আর নিচে হচ্ছে কী বলতো মোট ঘটনা। হ্যাঁ, তো যেহেতু মুদ্রার কথা বলছে, তো আমরা এখানে একটা নতুন একটা সূত্র নিয়ে আসতে পারি, নতুন একটা সূত্র নিয়ে আসতে পারি, সম্ভাবনা। তোমরা এই সূত্র দিয়েও করতে পারো, আবার নর্মালি অনুকূল ঘটনা বা মোট ঘটনা দিয়েও করতে পারো। সূত্র তোমাদের আমি শেখাই, তাহলে তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, দ্বিপদী বিস্তৃতির মধ্যে এরকম দেখবা, উপরে হচ্ছে NCR, নিচে হচ্ছে 2⁴n। আমি বলবো ভাই এটা কি সূত্র শেখাচ্ছেন ভাইয়া, এই সূত্রটা আমাদের বইয়ে নাই। এই সূত্র আমাদের বইয়ে নাই, সমস্যা নেই, আমি তোমাকে দুইভাবে শেখাবো। একটা তো সূত্র দেখালাম অনুকূল ঘটনা বা মোট ঘটনা, তার একটা সূত্র আমি তোমাকে শেখাচ্ছি যে মুদ্রা সংক্রান্ত যে অঙ্কগুলো আছে এটাতে আমরা এই সূত্র ইউজ করতে পারি। উপরে হচ্ছে NCR, নিচে হচ্ছে কি বলতো 2⁴n। এখন তোমার প্রশ্ন হতে পারে ভাই এন দ্বারা কি বোঝায়, সি দ্বারা কি বোঝায়, আর দ্বারা কি বোঝায়, তাই না? অনেক কিছু তোমার প্রশ্ন আসতে পারে। তা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এন মানে হচ্ছে মুদ্রা নিক্ষেপ, মুদ্রা নিক্ষেপ। তুমি দেখবা যে তোমার বইয়ের মধ্যে বলা থাকে যে একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হচ্ছে, একটা মুদ্রাকে 4বার, একটা মুদ্রাকে 2বার নিক্ষেপ করা হচ্ছে। মানে একবার নিক্ষেপের অঙ্ক দিবে না, 2বার, 3বার, 4বার, 5বার এরকম দিতে পারে। তো আমাদের এন বোঝাচ্ছে যে আসলে তোমাকে কয়বার মুদ্রাটা নিক্ষেপ করতে বলছে সেই সংখ্যাটা। তারপর আর দ্বারা কি বোঝাচ্ছে, সি পরে হিসাব, আর দ্বারা কি বোঝাচ্ছে, আর দ্বারা বোঝাচ্ছে তোমাকে তারা কয়টি হেড অথবা কয়টি টি চাচ্ছে। মানে প্রশ্নের মধ্যে তারা তোমাকে বলবে যে 3টি হেড পাওয়ার সম্ভাবনা কত, 4টি হেড পাওয়ার সম্ভাবনা কত, বা 4টি টেল পাওয়ার সম্ভাবনা কত। তার মানে আমাদের আর দ্বারা বোঝাচ্ছে আসলে আমাদের প্রশ্নের মধ্যে কয়টি হেড বা কয়টি টি চাচ্ছে। প্রশ্ন আমাকে দেখতে হবে কয়টা হেড বা কয়টা টি চাচ্ছে। আর এই এন মানে তো বললাম যে আমাদের নিক্ষেপ, মুদ্রা নিক্ষেপ সংখ্যা। আর সি মানে হচ্ছে আমাদের সমাবেশ, সমাবেশ। এবং এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর, আমরা ইউজ করব ক্যালকুলেটর, ক্যালকুলেটর ইউজ করবো। আমরা এটা কীভাবে ক্যালকুলেটর ইউজ করবো সেটা তো বলবেন আপনি। সাপোজ ধরে নাও যে 4C2 তুমি পাইলা, সাপোজ ধরে নাও 4C2, এন এর মান 4 আর আর এর মান হচ্ছে 2। তাহলে এই 4C2 এর মান আমরা ক্যালকুলেটরটা কীভাবে ইউজ করবো? আশা করি প্রত্যেকের হাতে ক্যালকুলেটর থাকবে, এটা থাকুক বা যে কোনো ক্যালকুলেটর থাকুক, কোনো সমস্যা নেই। তুমি প্রথমে 4 চাপবা, 4, তারপর তুমি বলবা হচ্ছে শিফট চাপে হচ্ছে ভাগ চিহ্নটা আছে না, শিফট চাপে ভাগ চাপবা, শিফট চাপে ভাগ চাপবা, দেখবা যে তুমি সি পেয়ে গেছো। তারপর কত বলছে, 2 বলছে, 2 চাপবা, তারপর ইকুয়াল চাপবা, তারপর তুমি দেখবে 6 আসবে। তাহলে আমরা কি করব দেখো, ক্যালকুলেটরের মধ্যে 4, তারপরে হচ্ছে আমরা কি চাপবো, শিফট চেপে হচ্ছে
ভাগ চাপবো, শিফট ভাগ একসাথে চাপবো, ঠিক আছে, তারপর হচ্ছে আমরা 2 চাপবো, তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে 4C2 আসতেছে, আর এই 4C2 এর মান কত হবে, 6 হবে, ঠিক আছে। তো ক্যালকুলেটারে কীভাবে করবো আমি সেটাও লিখে দিলাম। 4C2 আমরা ক্যালকুলেটারে কীভাবে চাপবো, 4 লিখবো, তারপর শিফট চাপে ভাগ চিহ্ন চাপবো, একটা সি চলে আসবে তখনই, আর 2 দিব, তাহলে আমাদের কত চলে আসবে, 6 চলে আসবে। তো 4C2 মানে আসলে 6 বোঝাচ্ছে, ঠিক আছে। তো আমি যে তোমাদেরকে জাস্ট দেখাইলাম যে যদি তোমাদের কখনো মনে হয় যে না ভাই আমরা এই নিয়মে করতে পারবো, তাহলে তুমি করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে 2n দ্বারা আসলে কি বোঝাচ্ছে, তুমি একটু চিন্তা করে, মুদ্রার তল কয়টা বলো তো, মুদ্রার তল কয়টি, তল হচ্ছে 2টি, তল কয়টি, 2টি, এই জন্য এখানে 2 বলা হয়েছে। মুদ্রার তল কয়টি, 2টি, এই জন্য কি বলছি, 2 বলছি। যে কোনো একটা বস্তুর তল 3টে থাকতে পারে, তখন যদি আমরা তার মোট ঘটনা বের করতে চাই, তখন তার এই 2 এর জায়গায় তখন বলবো 3। যেমন ছক্কা যখন আসবে, ছক্কার তল কয়টা, তল মানে তো বুঝো তাই না, যে তো সে 1 2 3 4 5 6, তো ছক্কার তল হচ্ছে 6টা। যেমন এটার তল কয়টা, এটার তল, এটা একটা আমরা কীভাবে রাখতে পারি, এভাবে রাখতে পারি অথবা কীভাবে রাখতে পারি, 2টা তল বলবো, এটাকে বলতেছে না আপাতত, জাস্ট বললাম যে হ্যাঁ এটাকে আমি এইভাবে 2ভাবে রাখতে পারি। হ্যাঁ, তল মানে হচ্ছে সে একদম স্ট্রিক্টলি থাকবে এইভাবে। হ্যাঁ, তো 2টা তল, আর তল নাই। হ্যাঁ, তো এটাই যে তল যত তত এখানে দিব, আর n মানে হচ্ছে কি নিক্ষেপ সংখ্যা, তোমার আসলে কয়বার নিক্ষেপ করতে বলতেছে। হ্যাঁ, যে কোনো ক্যালকুলেটর করা যাবে, ঠিক আছে। এখন এমন ক্যালকুলেটর তুমি কিনছো যে ক্যালকুলেটর তুমি অঙ্কই সলভ করতে পারো না, তাহলে ওই ক্যালকুলেটর আজকে থেকে ইউজ করা বাদ দিয়ে দাও। যে ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারো তুমি সেই ক্যালকুলেটরটা ইউজ করবা, ঠিক আছে। তো আমি তোমাকে এখানে ছোটোখাটো বেশ কয়েকটা জিনিস দেখাচ্ছি, তাহলে তোমার আরও ক্লিয়ার হবা। এটা খুব ঝামেলা করে যাচ্ছে না, আচ্ছা যাই হোক, ওকে। তো আমরা এখন একটা দেখবো যে তোমাকে প্রশ্নে বলছে, একটু ভালো মতো করে বুঝো, তোমাকে প্রশ্নে বলছে হচ্ছে যে একটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হলো, কয়বার নিক্ষেপ করা হলো, 3বার নিক্ষেপ করা হলো, 3বার নিক্ষেপ করা হলো, 3বার নিক্ষেপ করা হলো, একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হলো, ঠিক আছে। তো এখানে তোমাকে বললো যে মোট ঘটনা কত, মোট ঘটনা, মোট ঘটনা, মোট ঘটনা। তো তুমি দেখবা তোমরা যারা এই চ্যাপ্টারটা করছো তারা তোমরা প্রবাবিলিটি ট্রি নামে একটা জিনিস দেখে আসছো না, যে 3বার ঘটনা ঘটছে, তখন তোমরা এভাবে করছো। তো যেহেতু এটা 3বার নিক্ষেপ করা হয়েছে, তো আমার ওই প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে আমার বলার দরকার নাই যেটা নমুনা ক্ষেত্রটা কী হবে, আমি ডিরেক্টলি বলতে পারবো নমুনা ক্ষেত্রটা মানে কয়টা ঘটনা ঘটবে সেটা আমি বলতে পারবো। সেটা অ্যান্সার হচ্ছে কি দেখো, 2 দিবা, কেননা মুদ্রার তল হচ্ছে 2টা, এবং কয়বার নিক্ষেপ করা হয়েছে, 3বার নিক্ষেপ করা, তার মানে 2 কিউব বলবা, এবং 2 কিউবের মান কয়টা, 8, তার মানে এখানে মোট ঘটনা কয়টা ঘটতে পারে, 8টা ঘটতে পারে। যদি তোমাকে সাপোজ যদি কখনো বলে যে তোমার একটা মুদ্রাকে 4বার নিক্ষেপ করা হয়েছে, তখন বলবা ভাই 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত হবে, 16 হবে। 5বার নিক্ষেপ করা হয়েছে, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কত, 4 মানে 16 মানে 32 হবে। তো এবারে তোমাকে তারা যতবারই বলুক না কেন, 3বার 4বার 5বার 6বার, তুমি কিন্তু অ্যান্সারটা বলে দিতে পারবা যে অ্যান্সারটা কত হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে বেশ কিছু প্রশ্ন দিচ্ছি, তো আমি ফার্স্টে আসি এখানে, যে তোমাকে তারা বলছে হচ্ছে যে একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো। তো আমরা হচ্ছে প্রথমে এখানে আগে তার প্রবাবিলিটি ট্রিটা অঙ্কন করব। এই যে প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো, এবং নমুনা ক্ষেত্রেও নমুনা বিন্দুগুলো লিখতে বলছে। তো আমরা প্রবাবিলিটি ট্রিটা অঙ্কন করব। তো কীভাবে প্রবাবিলিটি অঙ্কন করতে হয় এটা আমরা দেখব, খুব সহজ। আরেকটা বড় কথা হচ্ছে যে তোমার মাঝে মধ্যেই পরীক্ষাতে তোমাকে প্রবাবিলিটি ট্রিটা অঙ্কন করতে বলতে পারে, ঠিক আছে। তো চলো সেটা একটু দেখি। সাপোজ ধরো তোমার এখানকার মুদ্রা আছে, এখানকার মুদ্রা আছে, হ্যাঁ বলো, এই মুদ্রাকে তুমি হচ্ছে নিক্ষেপ করবা, তা নিক্ষেপ করলে কি পাবা, বা আমি পাবো হেড অথবা হচ্ছে টেল। আমি একটা মুদ্রাকে নিক্ষেপ করলে আমি পাইতে পারি হেড অথবা টেল। হ্যাঁ, একটু বুঝো, হেড আর টেল। এখন সাপোজ ধরে নাও যে তুমি হেড পাইছো, তুমি একটা মুদ্রা নিক্ষেপ করছো, হেড পাইছো। এখন এই যে একটা আমি মুদ্রা নিছি, নিয়ে আমি আরে আরে পড়ে গেল, দাঁড়াও,
এই যে একটা মুদ্রা আমি প্রথমে নিক্ষেপ করছি, নিক্ষেপ করে আমি দেখলাম যে হেড পাইছি। হ্যাঁ, তাহলে আমি এই যে হেড পাওয়া অবস্থা, দেখো হেড তো পাইছি, এই হেড থাকা অবস্থা আরেকবার নিক্ষেপ করব, ঠিক আছে, আরেকবার নিক্ষেপ করবো, এবার গেছে গা, আরেকবার নিক্ষেপ করব, ঠিক আছে। তারপর ধরুন আমি পাইলাম হেড বা টেল, তো সেখান থেকে আমি আরেকবার নিক্ষেপ করবো। তার মানে ধরুন আমি প্রথমে পাইছি হেড, হেড পাওয়ার পরে আমি এখানে গিয়ে এটাকে আরেকবার নিক্ষেপ করব। তাই এটাকে আরেকবার নিক্ষেপ করলে কি এখানে আবার দুইটা ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না, হয় হেড অথবা কি টেল। তাহলে এখানে গিয়ে আমার আবারও দুইটা ঘটনার সম্ভাবনা থাকতেছে, হেড অথবা টেল। তো ধরে নাও যে আমি এখানে আবারও হেড নিক্ষেপ করে আবার হেড পাইছি, তাহলে এই হেডে গিয়ে আমি আবারও কি করব, আবার নিক্ষেপ করব। তাহলে আবারও কি দুইটা ঘটনা ঘটতে পারে, হেড অথবা টেল। তার মানে একটা মুদ্রাকে আমি নিক্ষেপ করছি, হেড অথবা টেল যে কোনো একটা পাবো। তাই আমি বললাম যে আমি হেড পাইছি, তো ওই হেডে গিয়ে আমি আবারও নিক্ষেপ করছি, তখন কি আবারও দুটার সম্ভাবনা থাকতেছে, হেড অথবা টেল। তো ধরুন আমি আবারও বললাম যে আমি আবারও হেড পাইছি, তো ওই হেডে গিয়ে আমি আবার একটা টস করলাম, তখন আমি আবার কী পাবো, হেড অথবা টেল। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, আমি যে এখানে হেড পাবো তার কি কোনো সিওরিটি আছে? উত্তর হচ্ছে না ভাইয়া, আপনি এখানে টেলও পাইতে পারতেন। হ্যাঁ, তো আমি এখানে টেলে যদি যাই, তাহলে টেলে গিয়ে আমাকে আবারও বলতে হবে হেড অথবা টেল, আর যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। তার মানে দেখো যে তুমি যদি এই বরাবর যাও, তাহলে হেড 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 পাইতে পারো, অথবা হেড হেড টেল পাইতে পারো, অথবা হেড টেল হেড পাইতে পারো, হেড টেল টেল পাইতে পারো। এরকম যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। কোন ঘটনা ঘটবে তুমিও জানো না, আমিও জানি না। বাট এই যে 8টা ঘটনা থাকবে, এই 8টা ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটতে বাধ্য থাকবে সে, বুঝছো? এই 8টার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটতে বাধ্য থাকবে। কেন আমরা একটা টস করলে কি হয়, হেড নালে টেল, যে কোনো একটা ঘটনা কি ঘটে না? তো একই রকমভাবে যখন তুমি 8টা ঘটনা বের করতেছো 3বার নিক্ষেপ করে, তার মানে তুমি যদি 3বার নিক্ষেপ করো, একটা না একটা তোমার মিলবেই, একটা না একটা তোমার মিলবেই ঘটনার সাথে। এবার আসি টেলে। সাপোজ ধরুন আমি হেড পাইনি, প্রথমে আমি নিক্ষেপ করছি মুদ্রাকে, আমি হেড পাইনি, পাই গেছি টেল। এখন টেলে যাব, টেলে গিয়ে আমি হচ্ছে এখন কি বলবো দেখো, এটা আরেকবার লিখতে হবে, নাহলে আবার চাপাচাপি হয়ে যাবে। সো মুদ্রা হচ্ছে এখানে আছে, মুদ্রা এখানে, এখানে টেল। তো এবার আমি টেল পাইছি, টেলে গিয়ে আমি মুদ্রা নিক্ষেপ করব, হেড অথবা টেল। তো সাপোজ ধরুন আমি হেড পাইছি, হেডে গিয়ে আবার মুদ্রা নিক্ষেপ করব, তাহলে আমি কি পাবো, হেড অথবা টেল। টেলে যাব আমি, তাহলে আমি পাবো হচ্ছে হেড অথবা টেল। তার মানে আমি যদি মুদ্রা নিক্ষেপ করে প্রথমে যদি টেল পাই, তাহলে টেল হেড হেড, টেল হেড টেল, অথবা টেল টেল হেড, অথবা হলো টেল 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 পাইতে পারি, যে কোনো একটা ঘটনা পাইতে পারি। তাহলে আমার এটাই হচ্ছে কি বলতো, প্রবাবিলিটি ট্রি। যে কোনো একটা সম্ভাবনা ঘটবে, একটা গাছ আছে, ওই গাছের মধ্যে যে কোনো একটা ঘটনা, অনেকগুলো ঘটনা আছে, তার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবেই ঘটবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব, অতএব নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র, অতএব নমুনা ক্ষেত্র, সেকেন্ড ব্র্যাকেট, নমুনা ক্ষেত্র মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে সেটা কি, হেড হেড হেড, তারপর হচ্ছে হেড হেড টেল, তারপর হচ্ছে হেড টেল হেড, হেড টেল টেল। এরপর আমি এখানে পাইতে পারি হচ্ছে টেল হেড হেড, তারপর হচ্ছে টেল হেড টেল, টেল টেল হেড, লাস্ট হচ্ছে টেল টেল টেল। তো এই ঘটনাগুলোর মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবেই ঘটবে। তো এই হচ্ছে প্রবাবিলিটি, এই হচ্ছে নমুনা ক্ষেত্র, আর এই প্রত্যেকটা হচ্ছে কি বলতো, নমুনা বিন্দু। শেষ। দেখো এরকম টাইপের অঙ্ক তোমাকে পরীক্ষাতে তারা দিতে পারে, যে কোনোটা তোমাকে তারা দিতে পারে। হ্যাঁ, তো তোমাকে 3বারই সাধারণ নিক্ষেপ করতে বলে, 4বার নিক্ষেপ করতে বলে আসলে অনেক বড় হয়ে যায়। তুমি দেখবা তোমার বইয়ের মধ্যে ম্যাক্সিমাম সময় 3বারই নিক্ষেপ করতে বলছে, 4বার নিক্ষেপ করতে বলে নাই। তো 3বার নিক্ষেপ করতে বলে তুমি এইভাবে প্রবাবিলিটি অঙ্কন করবে একটা পেজের মধ্যে নিয়ে, দেন নিচে নমুনা ক্ষেত্র এবং নমুনা বিন্দুগুলো হচ্ছে এটা। শেষ। দেখো এতটুকু জিনিস ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। ভাইয়া ক্রিকেট কম পারেন বুঝি, বারবার কয়েন পড়ে যায় বুঝি। ঠিক। ওকে, এখন দেখো তারা তোমাকে বলছে একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, কেবল একটি টেল পাওয়ার সম্ভাবনা কত, 3টি হেড পাওয়ার সম্ভাবনা কত, এগুলো তোমাকে প্রশ্ন জানতে চাইছে। তো দেখো তো ভাইয়া, কিছুক্ষণ আগে আমরা কি একটা প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে তার কি নমুনা ক্ষেত্র বের করছিলাম না? তার মানে 3বার যদি নিক্ষেপ করা হয়, তার মানে কি 2 কিউব, তার মানে কয় 8টা, তার মানে নমুনা বিন্দু হবে 8টা। তাহলে আমি সেই নমুনা বিন্দুগুলো একটু লিখবো এখানে, ঠিক আছে? লিখলে কি হয় দেখো, একটু আগে আমার যা ছিল আমি তাই লিখবো, হেড হেড হেড, তারপর হচ্ছে তোমার হেড হেড টেল, হেড টেল হেড, হেড হেড টেল, হেড টেল হেড, তারপর আরেকটা আছে আমাদের হেড টেল টেল, হেড টেল টেল। এরপর আসে আমাদের টেল
হেড হেড, টেল হেড টেল, টেল হেড হেড, টেল হেড টেল, তারপর হচ্ছে টেল টেল হেড, টেল টেল টেল। এর বাইরে তো আসলে সম্ভব না, তাই না? ওকে, তার মানে এই যে এই একটা মুদ্রা তিনবার নিক্ষেপ করলে আমরা এই ঘটনাগুলো পাই, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখছি। এবার তুমি একটু খেয়াল করে দেখো, তোমাকে তারা বলছে কেবল একটি টি পাওয়ার সম্ভাবনা কত। তার মানে আমরা কি লিখবো দেখো, একটি টি পাওয়ার সম্ভাবনা, একটি টি পাওয়ার সম্ভাবনা, একটি টি পাওয়ার সম্ভাবনা, একটা টি থাকবে। বলো তো যে একটা টি পাওয়ার সম্ভাবনা, তার মানে নিচে কি থাকবে? উপর হচ্ছে অনুকূল ঘটনা, নিচে হচ্ছে কি বলতো মোট ঘটনা। তাহলে একটা টি পাওয়া যাবে, এরকম কয়টা ঘটনা আছে একটু খেয়াল করে দেখো তো। একটা টি আছে, একটু বলো। নিচে হচ্ছে আমাদের 2 কিউব, মানে নিচে 8 হবে। 8 কেন বুঝছো? কারণ আমরা কি জানি যে সম্ভাবনা মানে কি অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। তো মোট ঘটনা হচ্ছে 8টা, কারণ এখানে নমুনা বিন্দু হচ্ছে 8টা। তাহলে অনুকূল ঘটনা হচ্ছে আমাদের এখন বের করতে হবে একটি টি পাওয়ার সম্ভাবনা। তাই দেখো তো একটা টি কোথায় কোথায় আছে, একটা টি কোথায় কোথায় আছে। এখানে একটা টি আছে, এখানে একটা টি আছে, দুইটা। তারপর তুমি দেখো এখানে একটা টি আছে, তিনটা আছে, তিনটা আছে। তার মানে আমাদের তিনটা আছে, হ্যাঁ তিনটা। তার মানে আমরা লিখলাম হচ্ছে 3, 3। তাহলে এটাই কি আমার অঙ্কের অ্যান্সার, তাই না? এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। এবার পরেরটাতে আসি। পরেরটা কি বলছে? 3টি হেড পাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা কি লিখবো দেখো, 3টি হেড পাওয়ার সম্ভাবনা, 3টি হেড পাওয়ার সম্ভাবনা। তাই নিচে হচ্ছে কি মোট ঘটনা, উপরে কি অনুকূল ঘটনা লিখবো। আর বলতো ভাই 3টা হেড পাওয়ার সম্ভাবনা এরকম কয়টা ঘটনা আছে দেখো তো, একটাই আছে না? 3টা হেড কি এরকম একটাই আছে না? উত্তর হচ্ছে হ্যাঁ ভাই একটাই আছে। তাহলে অ্যান্সার কত? 1/8। অ্যান্সার কত? 1/8। দেখো এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা? 1/8। ওকে, 3/8, পরেরটা হচ্ছে 1/1। গুড। আচ্ছা এখন শোনো, এখন শোনো যে তুমি বলো যে ভাই বুঝালেন তো ভালো কথা, কিন্তু এই যে একটু আগে যে আপনি যে গেজাইলেন এই জিনিসটা নিয়ে যে NCR 2^n, এইটা কখন ইউজ করবো তাহলে? এটা ইউজ করার টাইম কখন? তুমি দেখো আমি তোমাকে বলছিলাম যে তুমি নর্মালি অঙ্কটা সমাধান করতে পারবা, আবার সূত্র দিয়েও করতে পারবা। তো দেখো এই অঙ্কটাকে আমি এখন তোমাকে সূত্র দিয়ে করাচ্ছি। হ্যাঁ, সূত্র। সেটা কোন সূত্র? সেটা হচ্ছে NCR ডিভাইড বাই হচ্ছে 2^n দিয়ে। হ্যাঁ, 2^n দিয়ে। দেখো কিভাবে অঙ্কটা সমাধান হয়ে যায় খুব সহজে। তো এন, এন মানে কি বলছে বলতো? কয়বার নিক্ষেপ করতে বলছে? 3বার। 3বার নিক্ষেপ করতে বলছে, মানে 3 লিখবা। 3CR। আর মানে তোমাকে প্রশ্নে কি চাইছে? মানে প্রশ্নে বলছে আমাকে একটা টেল বলছে। কয়টা টেল বলছে? একটা টেল বলছে। তার মানে আর এর মান হচ্ছে 1। বুঝছো আর এর মান কেন 1 হয়েছে? কারণ প্রশ্নে তোমাকে একটা টি বলছে, একটা লিখলাম। ডিভাইডেড বাই হচ্ছে 2^n, মানে কত? 2 কিউব। এন এর মান কত? 3। তাহলে এখন তুমি একটু ক্যালকুলেটর চাপো, প্রত্যেকে ক্যালকুলেটর চাপো, 3C1 চাপো, ক্যালকুলেটর চাপো, 3C1, 3C1। দেখো তো কি আসে? বলো ভাইয়া 3 পাইছি, 3 নিচে কত? 8 পাইছি। তাহলে অ্যান্সার হচ্ছে এটাই। এখন ভাইয়া দুইটার মধ্যে পার্থক্য কি? ভাইয়া পার্থক্য অনেক, মানে অ্যান্সারের দিক থেকে কোনো পার্থক্য নাই, কিন্তু কষ্টের দিক থেকে পার্থক্য আছে। তুমি একটু চিন্তা করো যে একটি টি পাওয়ার সম্ভাবনা তুমি 3/8, এটা কিভাবে বুঝলা? তোমাকে অবশ্যই নমুনা ক্ষেত্রটা লাগবে। নমুনা ক্ষেত্র ছাড়া কি তুমি অ্যান্সারটা বলতে পারবা এভাবে? মানে নমুনা ক্ষেত্র দিয়ে তোমাকে অ্যান্সারটা বলতে হবে, তাই না? নমুনা ক্ষেত্র লাগবে। একটু চিন্তা করো, একটা অঙ্ক তোমাকে দিয়ে বললো যে এটাকে 4বার নিক্ষেপ করা হলো, তার মানে তোমাকে অবশ্যই কি নমুনা ক্ষেত্রটাকে জানা লাগবে। তারপর তুমি নমুনা ক্ষেত্র দেখে অ্যান্সারটা দেখে দেখে বলবা। কিন্তু এই অঙ্ক করার সময় আমার কি নমুনা ক্ষেত্রের দিকে আমি একবার তাকাইছিলাম? আমি কিসের দিকে তাকাইছিলাম? আমি তাকাইছিলাম হচ্ছে আমার এই মুদ্রাটাকে কয়বার নিক্ষেপ করা হয়েছে এটার দিকে তাকাইছিলাম। 2 নাম্বার জিনিসটা হচ্ছে যে আমার এখানে আসলে কয়টা টেল আছে, বা পোস্টে কি বলছে, কয়টা টেল বা কয়টা হেড বলছে, আমি সেটার দিকে তাকাইছিলাম। তো সেটা আমি এখানে বসাইছি আর এর মান 1। আর 2 কিউব কিভাবে পাইলাম? 2^n হচ্ছে সূত্র, আর ওই n এর জায়গা হচ্ছে কয়বার নিক্ষেপ? 3বার নিক্ষেপ। সো ক্যালকুলেশন করে 3/8 মিলে গেছে। তার মানে একটু চিন্তা করো, যখন তোমার 4বার বা 5বার নিক্ষেপ করতে বলবে তখন কি তোমার পক্ষে সম্ভব এবার নমুনা ক্ষেত্রটা বের করা? যদি তোমাকে এরকম প্রশ্ন বলে যে 1 নাম্বার একটা প্রশ্ন বলো যে তোমার প্রবাবিলিটিটা অঙ্কন করো, তখন দরকার তুমি ওখান থেকে সাপোর্ট নিয়ে করলা। কিন্তু একটা অঙ্ক তোমাকে দিল, তুমি হলো নমুনা ক্ষেত্রটা বের করার জন্য তোমাকে প্রবাবিলিটি অঙ্কন করতে হচ্ছে। তাহলে জিনিসটা কীরকম দেখে না? সো এটা হচ্ছে আমাদের আসলে। আচ্ছা, এসএসসি ম্যাট্রিক্সের বইটা তুমি আমাদের ওয়েবসাইটে থেকে যেভাবে কোর্সটা কিনছো সেভাবে আমাদের বইটা অর্ডার করতে পারবে, অথবা তুমি আমাদের পেজে নক দিলে তুমি আমাদের যে ম্যাথ ইনফিনিটি যে বইটা আছে এসএসসির জন্য সেটা তুমি অর্ডার দিতে পারবা। ঠিক আছে, পেজে মেসেজ দিলে পেয়ে যাবা। আচ্ছা এখন তোমরা বলো যে জিনিসটা তোমরা ক্লিয়ারলি ধরতে পারছো কিনা, যে আমরা যদি সূত্র ইউজ করি তাহলে আমাদের নমুনা ক্ষেত্র ইউজ করতে হবে না, আমরা সূত্র দিয়ে ডিরেক্টলি করতে পারতেছি। তুমি দুইটাই শিখে রাখবা, দুইটাই শিখে রাখবা।
ঠিক আছে, দুইটাই শিখে রাখবা। তাহলে এখানে আমরা একই রকমভাবে বলবো এনসিআর ডিভাইড বাই কি 2 টু দি পাওয়ার n। বলো এন এর মানটা কত? এন এর মানটা হচ্ছে এখানে 3 আগের বারের মতো। আর কয়টি আমাদেরকে এইচ এর কথা বলছে, 3টি এস বলছে, তার মানে আর এর মান হচ্ছে 3 ডিভাইড বাই হচ্ছে 2 কিউ। তার মানে তুমি 3c3 চাপো 1 পাবা, ডিভাইড বাই হচ্ছে 8 পাবা। এটা হচ্ছে অ্যান্সার। দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা, সবাই বলো বুঝছো কিনা। দেখো সবাই বুঝতে পারছো কি না? যদি বুঝতে পারো তাহলে আমি চাই যে তোমরা এই তোমরা করবা, কমপক্ষে করা দরকার নাই, তোমরা করবা হচ্ছে এইটা করো, মুদ্রা তিনটিতে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা। মুদ্রা তিনটিতে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা, এটা আসলে কি বোঝায় একটু বলো তো? আমি ছোট্ট একটা কাজ করে ফেললাম। ক্লিয়ার, ওকে গুড। আচ্ছা, যাই হোক তোমরা একটা প্র্যাকটিস করতেছো, না পারলে কোনো সমস্যা নেই। এবার আমরা চলে আসি হচ্ছে এটাতে। দেখো কি বলছে, কমপক্ষে একটি টি পাওয়ার সম্ভাবনা কত? কি বলছে, কমপক্ষে একটি টি পাওয়ার সম্ভাবনা কত? এখন ভাই একটি টি তো পাওয়া বুঝলাম, সমস্যা নেই, কিন্তু ভাই কমপক্ষে বলার পিছনে কারণটা কি? দেখো এই টাইপের অঙ্কই তোমাদের পরীক্ষাতে বেশি আসে, কমপক্ষে দিয়ে কথা বলার দিয়ে তোমাদের পরীক্ষাতে বেশি অঙ্ক আসে, ঠিক আছে? আচ্ছা আমি এটা একটু বেশি জুম হয়ে গেছে, তো জুমটা একটু সরাই দিই, আমাকে দেখা যাচ্ছে না, কে পড়ায় এটাই দেখা যাচ্ছে না। ওকে, এবার আশা করি আমাকে দেখা যাবে, মানে আমার চেহারা দেখা যাচ্ছিল না। ওকে, তো এখানে বলছে দেখো কমপক্ষে একটি টি পাওয়ার সম্ভাবনা কত। দেখো এটা মানে কি বুঝে, এটা মানে বুঝায় এই যে তুমি যে নমুনা ক্ষেত্রটা অঙ্কন করছো না, বা নমুনা ক্ষেত্রে যে লিখছো না, কমপক্ষে একটা করে টি পাইতে হবে। তার মানে দেখো একটা টি আছে, এখানে একটা টি আছে, এখানে দুইটা টি আছে, এখানে একটা টি আছে, এখানে দুটা টি, এখানে দুটা টি, এখানে তিনটা টি। তার মানে কমপক্ষে মানে কি বোঝা, দেখো যে কমপক্ষে একটা টি থাকা লাগবে, এর থেকে বেশি হলে কোনো সমস্যা নেই। কি লাইনটা বললাম, যে কমপক্ষে একটা টি হইলে মানে মিনিমাম একটা টি থাকা লাগবে, এর থেকে বেশি হলেও কোনো সমস্যা নাই। অনেক সময় তোমাকে বলে না যে ভাই তোকে কমপক্ষে 70 মার্ক পাওয়া লাগবে, তার মানে ব্যাপারটা কি, যে কমপক্ষে আমাকে 70 পাইতে হবে, এর থেকে বেশি পাইলে আমার কোনো সমস্যা নেই, বাট আমার 70-এর নিচে আমাকে নাম্বার পাওয়া যাবে না। তো এখানেও বলেছে কমপক্ষে একটা টি পাইতে হবে, এটা থেকে বেশি পাইলে কোনো সমস্যা নেই। তাহলে এখন তুমি দেখো তো কয়টা পাচ্ছ এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে এখানে টোটাল ঘটনা কয়টা আছে বলতো, 7টা ঘটনা আছে। তার মানে এটার অ্যান্সারটা হবে হচ্ছে, এটার অ্যান্সারটা হবে তোমার 7/8। হ্যাঁ, তো আমি যদি বাংলাতে লিখে দিই যে কমপক্ষে একটি টি পাওয়ার সম্ভাবনা, কমপক্ষে একটি টি, একটি টি পাওয়ার সম্ভাবনা, পাওয়ার সম্ভাবনা। আমরা ওই চিত্র দেখে বলে দিতে পারতেছি যে 7টা, আর মোট ঘটনা কি 8টা। দেখো জিনিসটা বুঝছো কিনা, 7/8, একজন আবার বলছে 3/8, কেউ বলছে 4/8। দেখো কমপক্ষে একটি মানে একটি থাকা লাগবে, এর থেকে বেশি হলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? এর থেকে বেশি হলে সমস্যা নেই। তাহলে দেখো কমপক্ষে একটা টি, তার মানে এখানে একটা টি আছে, এখানে একটা টি আছে, এখানে একটা, এখানে দুটা টি আছে, এখানে একটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে তিনটা। তার মানে এখানে একটা আছে, দুইটা আছে, তিনটা আছে। তাই এরকম যতগুলো তোমার এখানে নমুনা বিন্দু আছে সবগুলোকে নিয়ে নিবা, তো যা আসবে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার 7/8। এখন বলতে পারো যে ভাইয়া এটা তো চিত্র দেখে বললাম, কিন্তু যে আপনি যে নিয়মে শিখাইছিলেন
হ্যাঁ, আপনি যে নিয়মে শিখেছিলেন সেটা কি হবে, তাহলে সেটাতে অরে চলে যাই। অর মানে আরেকটা নিয়ম, যে কমপক্ষে একটি টি পাওয়ার সম্ভাবনা। হ্যাঁ, এই নিয়মে করলে আবার একটু বড় হয়ে যায়, পাওয়ার সম্ভাবনা। সম্ভাবনা একটু দেখো জিনিসটা কীভাবে লিখতে হবে। একটি টি পাওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ একটা টি পাইতে পারো, তারপর তোমার দুইটা টি পাইতে পারো। হুম, আর একটা নিয়ম হচ্ছে এটা, দুইটা টি পাইতে পারো, অথবা তুমি কি পাইতে পারো, তিনটা টি পাইতে পারো। এর বেশি কিন্তু সম্ভব না। একটা টি পাইতে পারো, দুইটা টি পাইতে পারো, তিনটা টি পাইতে পারো। টু টি লেখার থেকে দুইটা টি লেখা বেশি ভালো। একটা টি পাইতে পারো, দুইটা টি পাইতে পারো, তিনটা টি পাইতে পারো। এর বাইরে কি আর কোনো ঘটনা ঘটতে পারে? চারটা টি কি পাওয়া সম্ভব? উত্তর হচ্ছে না। কারণ তুমি যদি একটা মুদ্রাকে তিনবার নিক্ষেপ করো, তাহলে এখানে সর্বোচ্চ তিনটা টি পাবা, চারটা টি পাওয়ার সম্ভাবনা নাই। তার মানে আমরা যদি আগের নিয়মে করতে যাই, আগের নিয়মে যদি করতে চাই, তাহলে আমরা একটা টি পাইতে পারি, দুইটা টি পাইতে পারি, তিনটা টি পাইতে পারি। এরকম ঘটনা ঘটবে। তো দেখো, একটা টি যখন তুমি লিখবা তখন কীভাবে লিখবা দেখো, সবার নিচে আমি লিখলাম টু কিউব, সবার নিচে টু কিউব লিখলাম। আর একটা টি মানে কি লিখবা, একটা টি, তাহলে এন হচ্ছে কত, 3c1, তিনবার 3c1 প্লাস দুইটা টি, তার মানে 3c2, দুইটা টি এর কথা বলছে। এখানে তিনটা টি প্লাস হচ্ছে 3c3। তুমি ক্যালকুলেশন করো, তুমি ক্যালকুলেশন করলে এটাই পাবা, 7/8 পাবা। ক্যালকুলেশন করলে তুমি 7/8 পাবা। তার মানে এটা হচ্ছে আমরা হচ্ছে কি ওই নমুনা ক্ষেত্র দেখে পাইছি, নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র দিয়ে আমরা হচ্ছে এটা সমাধান করছি দেখে দেখে। নমুনা ক্ষেত্র মানে আসলে দেখে দেখে, মানে আমরা যেমন গাইড দেখে দেখে অঙ্ক করি, তো নমুনা ক্ষেত্র দেখে দেখে আমরা এটা অ্যান্সার বলছি। বাট এটা হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র ছাড়া অ্যান্সার, যে একটা টি পাইতে পারি, দুটা টি পাইতে পারি, তিনটা টি পাইতে পারি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হবে, সবারই তো মোট মোট ঘটনা তো টু কিউব মানে 8, বাট একটা টি পাওয়া মানে কি 3c1, দুটা টি পাওয়া মানে কি 3c2, তিনটা টি পাওয়া মানে কি বলতো 3c3। ক্যালকুলেশন করবা 7/8 পাবা। দেখো দুইটা নিয়মে বুঝতে পারছো কিনা, একটা হচ্ছে দেখে দেখে, একটা হচ্ছে না দেখে করা। আর কমপক্ষে মানে এই জিনিসটা একটু মনে রাখিও, কমপক্ষে, কমপক্ষে বলতে বোঝায় গ্রেটার দেন অর ইকুয়াল টু। হ্যাঁ, মানে বড় বোঝায়, কমপক্ষে একটা তো, আচ্ছা এটা দরকার নেই, মানে আর কি গ্রেটার দেন মানে একের থেকে বড় হবে, এক এবং একের সমান এবং একের থেকে বড় হবে কমপক্ষে। দেখো দুইটা নিয়মে বুঝছো কিনা, অনেকে বলো ভাই এটা বুঝি নাই, একদম সেম নিয়ম। যোগ কেন দিছি, কারণ তোমাকে আসলে একটা ঘটনা, একটা টি পাওয়ার ঘটনাগুলো, দুটা টি পাওয়ার ঘটনাগুলো, তিনটা টি পাওয়ার ঘটনাগুলো সবগুলোকে তোমাকে যোগ করতে হবে, যোগ করে তোমাকে টোটালটা অ্যান্সার নিয়ে আসতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি এরপরে, বলছে যে মুদ্রার তিনটিতে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা কি হবে। তোমরা বলো তো এটা অ্যান্সার কি হবে, একই ফলাফল, মুদ্রা তিনটিতে একই ফলাফল মানে একই ফলাফল পাবা। দেখো তো একই ফলাফল বলতে কোনটাকে বোঝাচ্ছে, একই ফলাফল বলতে এটাকে বোঝাচ্ছে না যে তিনটা হেড অথবা কি তিনটা টেল, তার মানে কি একই ফলাফল পাচ্ছি আমরা, মানে কি তিনটা এইচই হইতে হবে আবার কি তিনটা টি হইতে হবে। তার মানে আমরা এখান থেকে বলবো যে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা হচ্ছে কি বলতো 2/8, মানে তোমার তিনটা হেড অথবা তিনটা টেল। তার মানে এরকম কটা ঘটনা আছে, দুইটা ঘটনা আছে, তার মানে কি 2/8 মানে হচ্ছে 1/4। ঠিক আছে, তা আমাদের এটা এত বেশি ইম্পর্টেন্ট, আমাদের এটা ইম্পর্টেন্ট, কমপক্ষে দুটি টি, কমপক্ষে একটি টি। তাহলে কমপক্ষে দুটি টি যদি তোমাকে বলে, কমপক্ষে দুটি টি, কমপক্ষে দুটি টি পাওয়ার সম্ভাবনা, পাওয়ার সম্ভাবনা, তাহলে আমরা কি বলবো বলতো, প্রবাবিলিটি অফ 2t প্লাস প্রবাবিলিটি অফ 3t। আর কিন্তু সম্ভব না, দুইটা হবে এবং তার থেকে বেশি হবে, তিনটা, চারটা তো হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমরা এখান থেকে কি বলবো দেখো, 2 কিউব, এখানে আমরা বলবো হচ্ছে এন, এন এর মান কত 3, 3c2 প্লাস হচ্ছে 3c3। ক্যালকুলেশন করো, যা পাবা সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। মানে হচ্ছে 4/8 ইকুয়াল হচ্ছে 1/2। এই বাকিরা কি বুঝছো, কমেন্ট করতে হবে তো, বুঝছো নাকি বুঝো নাই বলো, নাকি কঠিন লাগতেছে, কঠিন লাগলে তো হবে না। এবার আছে বড় জোর, এটা হলো বড় জোর। বড় জোর মানে কি, তার উল্টাটা হবে, কি বলছে, বড় জোর দুটি টি পাওয়ার সম্ভাবনা কত, সম্ভাবনা সমষ্টি কত,
কালকে হায়ার পরীক্ষা, তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইল। ওকে, বলছে বড় জোর দুইটি টি পাওয়ার সম্ভাবনার সমষ্টি কত? মানে জাস্ট তোমাকে সমষ্টি মানে আসলে তোমাকে বড় জোর দুইটি টি পাওয়ার সম্ভাবনা তোমাকে আসলে বের করতে বলছে, ঠিক আছে? তো আমরা নর্মালি যদি চিন্তা করি যে বড় জোর বলতে আসলে কি বোঝায়, বড় জোর বলতে কি বোঝায়? বড় জোর মানে মনে রাখবা যে ওইটার থেকে বেশি হওয়া যাবে না। আমরা অনেক সময় লিমিট দিয়ে দিই না, যে তুমি সাপোজ ধরো তুমি ভাত খাইতে গেছো, হ্যাঁ, এখন তোমাকে বাসা থেকে বলে দিচ্ছে মেহমান বাসা যাচ্ছ, 1 প্লেটে বেশি ভাত খাবি না বা 2 প্লেটে বেশি ভাত খাওয়া যাবে না, কিন্তু তুমি খাও কি 4 প্লেট। তোমাকে লিমিট দিয়েছে 2 প্লেটে বেশি ভাত খাওয়া যাবে না। এখন তুমি কি 2 প্লেট তোমার সর্বোচ্চ লিমিট, তুমি তার উপর উঠতে পারবে না। তার মানে কি তুমি 2 প্লেটে খাইতে পারো, 1 প্লেটে খাইতে পারো, আবার তুমি বলো আমি রাগ করে বলে আমি খাবো না, যেহেতু আমাকে 2 প্লেট খাইতে বলছে, আমার টার্গেট 4 প্লেট খাওয়া। সো তুমি কি করবা, তোমার লিমিট দিয়ে দিছে তারা 2 প্লেট ভাত, হ্যাঁ। এখন তুমি কি 2 প্লেটও খাইতে পারো, 1 প্লেটও খাইতে পারো, আবার 0 প্লেটও খাইতে পারো, এটা পুরো তোমার উপর ডিপেন্ড করে। তার মানে বড় জোর মানে হচ্ছে তুমি তাকে ক্রস করতে পারবা না, হ্যাঁ। বড় জোর মানে তাকে তুমি ক্রস করে যেতে পারবা না, আর কমপক্ষে মানে কিন্তু ক্রস করতে পারবা। বড় জোর মানে তাকে ক্রস করতে পারবা না। বড় জোর মানে তার সমান অথবা তার থেকে নিচে থাকতে হবে, আর কমপক্ষে মানে হচ্ছে সেখান থেকে উপরে তুমি যেতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা কি করবো দেখো, যে বড় জোর কয়টা, বড় জোর দুটি টি পাওয়ার সম্ভাবনা কত? তার মানে দেখো তো এরকম কয়টা ঘটনা আছে, তুমি চিত্র থেকে দেখে দেখে বলো। বড় জোর দুটি টি, তার মানে কি 2টা টি গুলাও নিবা, 1টা টি গুলাও নিবা, 0টা টি গুলাও নিবা, বা 3টা টি তুমি নিতে পারবে না। তাহলে দেখো তো এই সবগুলা ঘটনা ঘটবে না। তুমি এটাও নিতে পারবা, এটা মানে কি তুমি রাগ করে ভাত খাওনি, 0 প্লেট ভাত খাইছে মানে রাগ করে খাওনি, এখানে কোনো টি নেই, তার মানে এটা নিতে পারবা। এখানে একটা টি আছে নিতে পারবা, এখানে একটা টি আছে, এখানে 2টা টি আছে নিতে পারবা, এটাও নিতে পারবা, এটাও নিতে পারবা, এটাও নিতে পারবা, বাট এটা নিতে পারবা না। কেন? কারণ ওই যে তোমাকে বলে দিচ্ছে 2 প্লেট ভাত খাইতে হবে, 3 প্লেট খাওয়া যাবে না, তো ওটা 3 প্লেট, ওটা নেওয়া যাবে না। সো 2টা টি, একটা টি, আর হচ্ছে কোনো টি নাই, কোনো টি নাই, এরকম হচ্ছে তোমার যে ঘটনাগুলো আছে বা নমুনা বিন্দুগুলো, তুমি সেগুলোই নিতে পারবা। তাই তুমি নর্মালি এখানে অ্যান্সার কত বলতে পারবা, 7/8, মানে এরকম 7টা ঘটনা আছে, হ্যাঁ। নর্মালি তুমি এখান থেকে কি বলতে পারবা, 7/8, 7/8। বড় জোর বললে তুমি অ্যান্সার কত বললাম, 7/8। কিন্তু আমরা যদি এটাকে 7/8 আমরা চিত্র থেকে বললাম, কিন্তু আমরা চাচ্ছি এটা কি বলতো, চিত্র ছাড়া করতে, তখন আমরা কি বলবো দেখো, বড় জোর, বড় জোর দুইটি টি পাওয়ার সম্ভাবনা, দুইটি টি পাওয়ার সম্ভাবনা, সম্ভাবনা, বড় জোর দুটি টি পাওয়ার সম্ভাবনা। তার মানে আমরা বলবো হচ্ছে এখানে কি দেখো, যে আমি 2টা টি নিতে পারবো, যোগ আমি হচ্ছে 1টা টি নিতে পারবো, যোগ আমি হচ্ছে 1টাও টি নিব না, 0টি। তাহলে অ্যান্সার কী হবে দেখো, 2 এর উপর হচ্ছে কিউব, 2 এর উপরে কিউব, এখানে তুমি বলবো হচ্ছে n মানে হচ্ছে 3c2 প্লাস 3c1 প্লাস হচ্ছে 3c0। এখন তুমি 3টাকে ক্যালকুলেশন করবা, 7/8 পাবা। এটা হচ্ছে আসলে মেইন নিয়ম, ওই চিত্র দেখে আসলে করাটা যে কেউ পারবে। দেখো ভাইরা বুঝছো কিনা, এই যে সবাই অ্যান্সার লিখছে 7/8, 7/8, 7/8, ভেরি গুড। ওকে, এবার আমরা নতুন অঙ্কে চলে আসি। দেখো তোমরা ক্লিয়ারলি সব বুঝতে পেরেছো নাকি পারো নাই? ক্লিয়ারলি সব বুঝতে পারছো নাকি পারো নাই? ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড। ওকে, এবার চলে আসি আমার পয়েন্টটাতে। কি বলছে দেখে, একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলো, আমি এবার ছক্কা নিয়ে আসছি, কিন্তু ছক্কাতে এবার আমি চলে আসছি। একটি ছক্কা একবার নিক্ষেপ করতে বলছে, একবার। একটা ছক্কা যদি একবার নিক্ষেপ করা, তাহলে কি কি পাবো একটু বলো তো ভাই। একটা ছক্কা যদি একবার নিক্ষেপ করা হয়, তাহলে আমরা পাবো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। তো এই হচ্ছে তার কি বলতো, নমুনা ক্ষেত্র, হ্যাঁ। এটা হচ্ছে তার কি বলতো, নমুনা ক্ষেত্র। তো এই নমুনা ক্ষেত্রটা কি বলতো, মোট ঘটনা। তো এখানে মোট ঘটনা কয়টা আছে, 6টা। তা আমরা যদি আমাদের ওই সূত্র চিন্তা করি, তাহলে ওই সূত্র অনুযায়ী আমরা বলবো এখানে অ্যান্সার হচ্ছে 6n। ভাই কেন 6 বললেন? আবারও বলতেছি, ছক্কার তল কয়টা, 2টা তল আছে, 6টা তল আছে, এই জন্য 6। আর n মানে হচ্ছে কয়বার নিক্ষেপ করতে বলতেছি, কয়বার নিক্ষেপ করতে বলছে, একবার নিক্ষেপ করতে বলছে, এই জন্য বলবো হচ্ছে 6 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত, 6। ঠিক আছে,
ইকুয়াল টু হচ্ছে কত 6। ওকে, তার মানে 6টা ঘটনা দেখো, আসলে 6টা ঘটনাই কিন্তু আসছে, 6টা ঘটনাই কিন্তু আসছে। ওকে, তোমাদের শু ভাই ফোন দিছে, জানি না কি জন্য, নিশ্চয়ই কোনো প্যারা দেওয়ার জন্য। হ্যালো, হ্যাঁ আমি ক্লাসে, আমার গাড়িতে, আমার আমার ব্যাগে আছে, আমার ব্যাগটা আমার সাথে আছে। আমি অনলাইন 2-তে। তুই কখন যাবি? একটু পরে যাবি না? আচ্ছা, পাঠাই দে কাউকে নিয়ে যাক। আমাদের শুভ ভাইয়া গাড়ির চাবি আমার কাছে রাখে গেছে। ওকে, তো দেখো কি বলছে, বিজোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য, কি বলে গেল, হ্যাঁ বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত। তো প্রথমে কি তোমরা করছো, 1 নং এর অ্যান্সার হচ্ছে 1/6। ওকে, তা আমরা এটা আসলে দুইভাবে করতে পারি, আমি তোমাদের কিভাবে শিখাবো। ও, যোগ করে তো করতে, আচ্ছা দেখো তো অ্যান্সার কয়টা, দেখো বিজোড় সংখ্যা অথবা, বিজোড় সংখ্যা কয়টা আছে, 1, 3, 5 বিজোড় সংখ্যা, অথবা 3 দ্বারা বিভাজ্য 3 আর 6, তাই না? তো দুটাকে তুমি যদি যোগ করে দাও, আচ্ছা একটা কমন আসছে, আবার কমনটা আবার বাদ দিতে হবে। তোমরা কে কি অ্যান্সার বলছো? হ্যাঁ, একজন বলছে, একজন অ্যান্সার তো দিছিল রে, ওর কি ডিলেট মারি দিল নাকি কমেন্ট? আচ্ছা, একটু খেয়াল করে দেখো, একটু বুঝতে হবে এখানে। বলছে বিজোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত। দেখো এখানেও তোমাকে তারা অথবা বলছে, ঠিক আছে, মানে এগুলো ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে কি দেবো তো, অথবা ও এবং এরকম টাইপের প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো যখন তোমাকে তারা অথবা বলবে না, তখন তোমাকে এই সূত্র একটু মাথায় রাখতে হবে, যেটা তোমার সেটের মধ্যে পড়ে আসছো। সেই সূত্রটা হচ্ছে পি অফ, মানে এ ইউনিয়ন বি এর সূত্র কি শিখছো, বা এটার সূত্র হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন হচ্ছে বি। এই সূত্র তোমরা শিখে আসছো না সেটের মধ্যে, সেটের মধ্যে তোমরা কিন্তু এই সূত্রটা শিখে আসছো। তো সম্ভাবনার মধ্যে আমাদের এই সূত্রটা আসছে যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস হচ্ছে পি অফ বি মানে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। হ্যাঁ, আর আরেকটা আছে আমাদের সূত্র, একটা হলো বর্জনশীল, একটা হলো বর্জনশীল নয় মনে হয়। পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে পি অফ এ প্লাস হচ্ছে পি অফ বি। একটু খেয়াল করে দেখো এই দুটা সূত্রের মধ্যে পার্থক্যটা কোথায়। ইউ ইউ মানে অথবা যদি তোমাকে বলে, তো কখনো এই সূত্র হবে, কখনো এই সূত্র হবে, দুটা সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র হবে। এখন কখন ওই সূত্র, কখন এই সূত্র হবে, এটা তোমাকে আসলে তুমি যখন প্রশ্নটা তোমাকে দিবে তার উপর ভিত্তি করে তোমাকে এই সূত্র অথবা এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। শুধুমাত্র এখানে পার্থক্যটা হচ্ছে এটাই, দেখো যে এখানে একটা মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি বলছে, এটা তোমাকে বলছে, এর বাইরে কিন্তু আর অন্য কিছু নাই। এখন ভাই এটা আসলে কীভাবে বুঝবো যে কখন ওটা দিবে কখন এটা হবে না, তো তার জন্য হচ্ছে তোমাকে এই অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে। প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কে তোমাকে তারা কি বলছে, প্রথম অঙ্কে তা তোমাকে বলছে বিজোড় সংখ্যা, একটু ভালো মতো করে বুঝো, বলছে বিজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। বিজোড় সংখ্যা, তো আমাদের নর্মালি একটু চিন্তা করি, বিজোড় সংখ্যা পি অফ বিজোড়, হ্যাঁ বিজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা, বিজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা। আচ্ছা, আমাদের এখানে টোটাল কয়টা সংখ্যা আছে, 6টা সংখ্যা আছে, 6টা লিখলাম, 6টা লিখলাম। আর বিজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা বলো তো এখানে কয়টা বিজোড় সংখ্যা আছে, 3টা, 1 2 3, 3টা বিজোড় সংখ্যা আছে। তাহলে আমরা এখানে লিখলাম 3/6, তার মানে এখানে ক্যালকুলেশন করলে কত আসবে 1/2, তার মানে বিজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা হচ্ছে কত, হাফ। ওকে, এরপরে হচ্ছে আমাদের 3 দ্বারা বিভাজ্য, কত দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। দেখো তো 3 দ্বারা বিভাজ্য হওয়া এরকম কয়টা সংখ্যা আছে, 2টা, একটা 3 একটা কত 6, তাহলে হচ্ছে কত দেখো 2/6। কেন 2 বলো তো, 2 মানে কিন্তু 2 লেখিনি, 2 মানে এখানে দুইটা ঘটনা আছে, একটা হচ্ছে 3 একটা হচ্ছে 6। দেখো একটা হচ্ছে 3 একটা হচ্ছে 6, হ্যাঁ এরা হলো কি 3 দ্বারা বিভাজ্য। আর এর আগেরটা কি ছিল বলো তো, 1 3 5, 1 3 5 ছিল এর আগেরটা, এরা হলো বিজোড় সংখ্যা। হ্যাঁ, তো সেই হিসেবে আমি লিখতেছি হচ্ছে 1/3, তাই এটা 3 দ্বারা বিভাজ্য। তো যেহেতু তোমাকে এখানে তারা অথবা বলছে, তো তুমি নর্মালি সূত্র বললা পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি, হ্যাঁ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তুমি এভাবে বলে গেলা। হ্যাঁ, এখন পি অফ এ, প্রথমটা হচ্ছে পি অফ এ, পরটা হচ্ছে পি অফ বি, তাহলে পি অফ এ প্লাস হচ্ছে পি অফ বি। আর এই পার্টটা আসলে হবে কিনা,
এই পার্টটা আসলে হবে কিনা এটা একটু খেয়াল করো, যে আমার আসলে এই পার্টটা হবে নাকি হবে না, সেটা একটু আমাকে দেখতে হবে। এটার জন্য তোমাকে একটু নমুনা ক্ষেত্রের দিকে তাকাইতে হবে একটু ঠান্ডা মাথায়। বলো তো ভাইয়েরা, বিজোড় সংখ্যাগুলো কি কি ছিল? আমি আবারও লিখতেছি এখানে আমার বিজোড় সংখ্যাগুলো। বিজোড় সংখ্যা ছিল আমার 1, 3, 5, এটা ছিল আমার বিজোড় সংখ্যা। হ্যাঁ, এটা বিজোড় সংখ্যা। আর আমার 3 দ্বারা বিভাজ্য হওয়া সংখ্যাগুলো কি কি ছিল? মানে 3 আর 6। ভাইরা, ইন্টারসেকশন মানে কি বোঝায়? ইন্টারসেকশন মানে বুঝতে কমন, কমন জায়গাটা বোঝায়। তাহলে দেখো তো, বিজোড় সংখ্যা এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার মধ্যে কোনো কমন সংখ্যা আছে নাকি নাই? হ্যাঁ ভাই আছে তো। কে আছে কমন সংখ্যা? ভাই 3 আছে কমন সংখ্যা। কমন সংখ্যা কে আছে? 3 আছে। তার মানে যেহেতু কমন সংখ্যা আছে সেহেতু আমরা এই পার্টটা লিখব। যদি কমন সংখ্যা না থাকে তাহলে আমরা লিখতাম না। যদি কমন সংখ্যা না থাকতো আমরা লিখতাম না। তার মানে কমন থাকলে আমরা লিখবো, কমন না থাকলে আমরা লিখবো না। তার মানে আসলে এইটাতে কোনো কমন পার্ট নাই, এটাতে কোনো কমন পার্ট নাই, এটাতে কমন পার্ট আছে। তো আমরা এখন কি করবো দেখো, আমরা এখন বলবো হচ্ছে যেহেতু আমাদের কমন পার্ট আছে এই জন্য আমরা বলবো হচ্ছে মাইনাস পি এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে কমন পার্ট কয়টা আছে? একটা আছে। দেখো তো কমন পার্ট কয়টা আছে? একটা। সেটা কত? 3। তাহলে এখানে লিখবো 1। কিন্তু মোট ঘটনা কয়টা আছে? আগের বারের মতোই আছে, মোট ঘটনা 6টা আছে। 6 লিখবো। মোট ঘটনা কেন 6? কারণ আমাদের এখানে 6টাই নমুনা ক্ষেত্র আছে, নমুনা বিন্দু আছে। বাট এটার মধ্যে কমন ঘটনা কয়টা আছে? একটা আছে, যে সেটার নাম কি 3। 3 হচ্ছে আমার বিজোড়ের মধ্যেও আছে, 3 হচ্ছে আমার কি 3 দ্বারা বিভাজ্যের মধ্যেও আছে। তাহলে আমার ক্যালকুলেশন করলে যা আসবে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার 6। হ্যাঁ, তাহলে হচ্ছে 3 + 2, 3 প্লাস হচ্ছে 2 মাইনাস হচ্ছে 1। তাহলে 6, 3 2 যোগ করলে 5, 5 থেকে 1 গেলে কত হবে? 4 হবে। 4/6 কাটাকাটি করবা, যা আসবে এটা অ্যান্সার। দেখো বুঝছো কিনা? আচ্ছা, 2টা চাবি আছে কিন্তু ওখানে। এটা চ্যাপটা একটু দেখো আগে বুঝতেছো কিনা, নাহলে আমার কাছে নিয়ে আসো। একজন বলছে অ্যান্সার 5/6। ভাই তুমি যে 5/6 পাইছো কেমনে বলো তো? তুমি হয়তো এখানে লসাগু নিয়ে করছো, 3 2 যোগ করলে 5 আর 1 বিয়োগ করতে হবে না। দেখো তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা? 5/6 না, 4/6। দেন হচ্ছে এটা কাটাকাটি করলে অ্যান্সার হবে 2/3। কাটাকাটি করলে অ্যান্সার হবে কত? 2/3। দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা। অথবা দিয়ে অঙ্কই পরীক্ষাতে আসবে। পরীক্ষাতে যদি কোনো অঙ্ক আসে অথবা দিয়ে আসবে, যেন তোমরা না পারো। কিন্তু আমার মনে হয় না যে এরপরে তোমরা পারবা না এরকম কোনো অঙ্ক আছে। এবার তোমরা হচ্ছে ভাই এটা একটু করবা, এটা একটু করো তো, এটা একটু করো, যে বিজোড় সংখ্যা অথবা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত। হ্যাঁ, তো এখানে তোমরা একটু করে দেখো তো, সেম সূত্র দিয়ে ইউজ করো, যে এখানে আসলে কোনো কমন অংশ থাকতেছে নাকি থাকতেছে না। একটু দেখো, তোমরা দেখো, আমি তোমাদের কমেন্ট চেক করতেছি। এই অঙ্কটা তোমরা নিজেরা করবা, এই অঙ্ক আপনারা নিজেরা করবেন। কি তোমরা কি অ্যান্সার পেয়েছো? ভাইয়া অ্যান্স বলছি তো, হয়েছে কি? আচ্ছা, জি ভাইয়া 1/2, 1/2 আমি খেয়াল করি। হ্যাঁ, আমি একটু দেখি। তো আমরা দেখো যেহেতু এখানে অথবা দেখছি, তার মানে আমরা কি বলবো? পি অফ এ ইউনিয়ন বি। হ্যাঁ, তো এখন আমরা বলবো পি অফ এ প্লাস পি অফ বি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। আমি পুরো সূত্রটাই লিখছি।
হ্যাঁ, হোক আর না হোক আমি পুরো সূত্রটা লিখছি। এবার একটু দেখি যে আসলে আমার সব কিছু আছে কিনা। আমি প্রথমে বলবো হচ্ছে পি অফ বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তো পি অফ বিজোড় সংখ্যা, তো বলো বিজোড় সংখ্যা আছে কয়টা? এর আগে আমরা দেখে আসছি না যে বিজোড় সংখ্যা কয়টা আছে? বিজোড় সংখ্যা 3টা আছে, 1 3 5, বিজোড় সংখ্যা 3টা আছে, তাহলে 3/6, তাহলে অ্যান্সার কত হবে? 1/2। তারপর হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, পি অফ 2 দ্বারা বিভাজ্য। তাই 2 দ্বারা বিভাজ্য কারা হয় ভাই? যারা জোড় সংখ্যা তারাই হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হয়। হ্যাঁ, তাই 2 দ্বারা বিভাজ্য এরকম কয়টা আছে দেখো তো, দেখো 2 4 6, 2 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, তাহলে আমাদের এখানেও 3/6, তার মানে কত হচ্ছে বলো তো? 1/2। তাহলে এটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা, এটা হচ্ছে আমাদের কি 2 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, তাই আমরা লিখি পি অফ এ আর পি অফ বি মানে হচ্ছে 1/2 প্লাস হচ্ছে কত? 1/2। এখন আমরা দেখব যে আসলে কোনো কমন পার্ট আছে কিনা, আসলে কোনো কমন পার্ট আছে কিনা। দেখো তো ভাইয়া, বিজোড় সংখ্যাগুলো কে কে ছিল? বিজোড় সংখ্যাগুলো কে কে ছিল? 1 3 5, এটা বিজোড় সংখ্যা ছিল। আর জোড় সংখ্যাগুলো কে কে ছিল? জোড় বা 2 দ্বারা বিভাজ্য, 2 4 6। এখন দেখো তো এদের মধ্যে কি কোনো কমন আছে? এদের মধ্যে কি কোনো কমন নাম্বার আছে? উত্তর হচ্ছে কমন নাম্বার নাই। এদের মধ্যে কোনো কমন নাম্বার নাই। তো যেহেতু এদের মধ্যে কোনো কমন নাম্বার নেই, তার মানে -0, মানে এদের মধ্যে কোনো কমন নাম্বার নাই। ওটা না লিখলেও চলতো। হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে কত বলো তো? 1/2 আর 1/2 যোগ করলে একজন লিখছে হাফ, মানে পিটা বোধ এটা। অ্যান্সার হচ্ছে 1। দেখো বুঝছো কিনা? দেখো অথবাটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? অথবা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? হ্যাঁ, এবার আসি আমরা 3 নাম্বারে। 3 নাম্বারে কি বলছে? মৌলিক সংখ্যা অথবা জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা। তাহলে আমরা প্রথমে হচ্ছে কি বের করবো? মৌলিক সংখ্যা, পি অফ মৌলিক সংখ্যা। ভাইয়ারা মৌলিক সংখ্যা কি তোমরা চিনো? হ্যাঁ, মৌলিক সংখ্যা কি 1 থেকে শুরু হয় নাকি 2 থেকে শুরু হয় বলো তো? অনেকে বলে মৌলিক সংখ্যা 1 থেকে শুরু হয়, 1 থেকে না 2 থেকে শুরু হয়। 2 3 5 এরা হচ্ছে মৌলিক সংখ্যা। হ্যাঁ, তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে আমার কি বলতো? 1 2 3 4 5 6। তাহলে এই যে আমার নমুনা ক্ষেত্রটা ছিল, তো এখান থেকে আমার মৌলিক সংখ্যা হচ্ছে কি বলতো? 2 3 5। এরা হচ্ছে মৌলিক সংখ্যা। কেন এরা মৌলিক সংখ্যা? কারণ হচ্ছে এরা 1 এবং ওই সংখ্যা ছাড়া এদের অন্য কোনো আর উৎপাদক নাই। আর 1 কেন মৌলিক সংখ্যা না? কারণ 1-এর উৎপাদক অনলি একটা, বাট মৌলিক সংখ্যা হওয়ার জন্য 2টা উৎপাদক থাকা লাগবে, 1 এবং ওই সংখ্যাটি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মৌলিক সংখ্যা আছে কটা বলতে? 3টা। তাহলে উপরে হচ্ছে 3 হবে আর নিচে হচ্ছে কত বলতো? 6। তাহলে কাটাকাটি করলে কত হবে? 1/2। তারপর পরেরটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা। দেখো তো ভাই জোড় সংখ্যা কয়টা আছে? জোড় সংখ্যা কয়টা আছে? বা জোড় সংখ্যা এখানে 3টা আছে। জোড় সংখ্যা হচ্ছে 2 4 6 হচ্ছে আমাদের কি জোড় সংখ্যা। তাহলে 3/6 ইকুয়াল টু কত? 1/2। আর প্রশ্নে কি বলছে যে তোমার, আমি যদি প্রশ্ন বলি, যেহেতু অথবা বলছে পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন হচ্ছে কি বলতো? বি। এটা আমার দেওয়া আছে। হ্যাঁ, তো পি অফ এ মানে কত? পি অফ এ মানে হাফ, পি অফ এ মানে হাফ, পি অফ বি মানে কত? হাফ। এখন কথা হচ্ছে ভাইয়া এদের কি কোনো কমন অংশ আছে নাকি নাই? দেখো এদের কোনো কমন অংশ আছে নাকি নাই, আমি যেটাকে এইভাবে লিখি। দেখো তো ভাইয়া এই দুটার মধ্যে কমন অংশ কয়টা আছে? একটা আছে না? তার মানে এদের কমন পার্টটা হচ্ছে কত? 1/6। এদের একটাই কমন আসছে, সেটা কত? 1, সেটা হচ্ছে 2। তার মানে কয়টা এরকম উপাদান আছে? একটাই উপাদান আছে কমন, তার মানে একটা 1 ডিভাইড বাই হচ্ছে 6, তার মানে হচ্ছে -1/6, -1/6। তাহলে এখন তুমি এটাকে ক্যালকুলেশন করতে পারবে না, যা আসবে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 5/6। ঠিক আছে, 6 থেকে 1 গেলে হচ্ছে 5। দেখো তোমরা এই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারো, যদি এই অঙ্কটা ক্লিয়ারলি বুঝো তাহলে আর তোমাদের কোনো অঙ্কে প্রবলেম হবে না। এই অঙ্ক ক্লিয়ারলি বুঝতে পারলে আর কোনো অঙ্কে অ্যান্সার 5/6। তাহলে দেখছো অথবা সংক্রান্ত যে কোনো অঙ্ক তুমি ইজিলি করতে পারবা, অথবা সংক্রান্ত যে কোনো অঙ্ক তুমি ইজিলি করতে পারবা। এবার আসে আমরা এবং দিয়ে, এবং, এবং এটা হচ্ছে আমাদের 3 হবে, এটা হচ্ছে আমাদের 3 হবে। হ্যাঁ, 3 3। তার মানে দেখো এবং থাকলে আমরা কি করব? এবং থাকলে এটা তোমরা নিজেরা করলে, এবং থাকলে আমরা কি করবো? এটা 3। তো জোড় সংখ্যা, পি অফ জোড়,
তো জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত আমাদের বলো তো? 3টা জোড় আছে, ডিভাইড হচ্ছে 6, 3/6 মানে কত? 1/2 জোড় সংখ্যা। আর এটা হচ্ছে কি বলতো? 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কয়টা আছে? 2টা আছে। 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। কারণ 3 দ্বারা বিভাজ্য আমাদের এরকম 3 দুগুণে 3 আর কি 3 6, 2/6, তার মানে হচ্ছে কত? 1/3। এখন তুমি একটু খেয়াল করে দেখো যে এই দুটার মধ্যে জোড় সংখ্যা কত কত? 2, 4, 6। আর 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কত? 3 আর 6। এখন দেখো তো, এবং মানে মনে রাখবো হচ্ছে কমন অংশটা। এবং মানে কি বলতো? কমন অংশটা বোঝায়। কমন অংশ বোঝায়। এখন দেখো এখানে কমন কে আছে? কমন হচ্ছে আমার ভাই 6 আছে। কমন কে আছে? 6 আছে। তার মানে আমার এবং মানে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন হচ্ছে বি। এ ইন্টারসেকশন বি কমন। যে এ আর বি এর মধ্যে আসলে কমন কি? অর্থাৎ জোড় আর 3 দ্বারা বিভাজ্যের মধ্যে কমন কি? কমন হচ্ছে আমাদের এখানে 6। তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে নর্মালি এইভাবে বলে যে এই 1/2 আর 1/3 আছে এটাকে গুণ করে দিতে হয়। 1/2, 1/3। তাহলে অ্যান্সার হচ্ছে 1/6। এটাই। বাট তুমি নর্মালি একটু চিন্তা করে দেখো যে 1/6 আমরা এভাবে বলতে পারি যে জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6 আর 3 দ্বারা বিভাজ্য 3 আর 6। তাহলে এরকম কমন অংশ কয়টা আছে? কমন অংশ আছে একটা। এবং মোট ঘটনা কয়টা? 6টা। মোট ঘটনা 6টা। তার মানে 1/6। দেখো 1/6 কিন্তু চলে আসছে। তুমি এবার আলাদা আলাদা ঘটনাগুলো বের করবা এবং বলে জাস্ট গুণ করে দেবা। গুণ করে দিলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। ঠিক আছে? অথবা তুমি এভাবে আলাদা আলাদা করে নমুনা ক্ষেত্রে অঙ্কন করেও তুমি কিন্তু অ্যান্সারটা বলতে পারবা। তুমি অ্যান্সারটা বলতে পারবা। তার মানে যদি এবং বলে তাহলে আমাদের এখানে হচ্ছে ইন্টারসেকশন এবং তুমি জাস্ট খালি কমন অংশটুকু নিয়ে কাজ করবা যে দুটার মধ্যে কমন কি? এটা। ঠিক আছে, এটা অ্যান্সার। আর অথবা মানে হচ্ছে তোমাকে ইউনিয়ন নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, দেখো এই দুটার মধ্যে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এই দুটা? হচ্ছে একটি নিরপেক্ষ মুদ্রা ও মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলো। এটা তো আমরা দেখছি কিছুক্ষণ আগে। এটা আমরা কিছুক্ষণ আগে দেখছি। ওকে। তো ছক্কাটা আমরা আসলে আজকে ক্লাসে করব না, আমার এরপর আবার আরেকটা ক্লাস রয়ে গেছে। হ্যাঁ, তো আজকে আসলে বেশি টপিকস পড়াবো না। নেক্সট ক্লাসে আমরা অনেকগুলো টপিকস দেখব। আজকে ক্লাসের টপিকস আমরা এখানে শেষ করে দিব এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বাকি সম্ভাবনা যতগুলো ক্লাস আছে, যতগুলো টপিকস আছে, সবগুলো আমরা টপিকস বুঝবো। আজকে আমরা এই পর্যন্ত রাখবো। আজকে আমরা আর বেশি পড়বো না। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সম্ভাবনা বাকি যত আছে সব কিছু আমরা করতে পারবো। কেন তোমাদের মেইন এটাই ছিল, সম্ভাবনা বলতে আসলে কি বোঝায়। সম্ভাবনার যে মেইন জিনিসগুলো ছিল এবং অথবা, এটা যখনই তুমি ক্লিয়ার হয়ে গেছো এরপরে যে অঙ্কগুলো থাকবে এগুলোতে তুমি আর প্যারা খাবা না। ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাসটা আমরা এখানে সমাপ্ত করে দিব। নেক্সট ক্লাসটা হয়তো বা শিডিউলের সাথে মিলবে না, এই জন্য তোমাদের বিকালের দিকে আমি ক্লাসটা নিয়ে নিব। আর যারা করতে পারবে না কোনো সমস্যা নেই, তোমরা রেকর্ডেড ক্লাসটা করে নিতে পারবে। ঠিক আছে? দেখো আজকে তোমাদেরকে যতটুকু পড়ানো হলো তোমরা কি এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা A to Z সেটা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। তো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। এবং পরবর্তী ক্লাসটা হয়তো বা বিকালের দিকে নিতে হবে এবং এটা ঈদের আগে হয়ে যাবে, চিন্তা করার কারণ নেই। হ্যাঁ, ওকে, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ।